4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতার স্মারক সই। নির্বাচনের ব্যবস্থা করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত মন্তব্য ফখরুলের। অধিকার আদায়ের রাজপথে নামার হুঁশিয়ারি। ঈদ জামাতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইন শৃঙ্খলা বাহিনী। এবং খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়, আহত বেশ কয়েকজন, আটক 11। স্বাগত এশিয়ান নিউজে, সঙ্গে আছি জেসমিন ইভা। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবার চলে যাব পুরো খবরে। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। গতকাল রাত 8টা 10 মিনিটে ঢাকায় অবতরণ করেন তিনি। প্রধান উপদেষ্টার এই সফরে বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই হয় দুই দেশের মধ্যে। এর আগে সকালে চীনের পিকিং বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন তিনি। এ সময় ডক্টর ইউনূস বলেন, তরুণদের লক্ষ্য নতুন বাংলাদেশ করা। নতুন এই বাংলাদেশ হবে ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত। চাকরির উপর নির্ভর না করে তরুণদের উদ্যোক্তা হওয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জনগণ নির্বাচিত সরকার চায় উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল বলেন, নির্বাচনের ব্যবস্থা করাই বর্তমান সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত। গতকাল রাজধানীর বাড্ডায় ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ঈদ উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। দেশে বিদেশে নৈরাজ্য সৃষ্টি করার চক্রান্ত চলছে জানিয়ে তিনি বলেন, দরকার হলে আবারও জনগণকে সাথে নিয়ে অধিকার আদায়ের লক্ষ্যে মাঠে নামবে বিএনপি। এই যে সরকার এসেছেন ডক্টর ইউনূসের সরকার, আমরাই তাকে নিয়ে এসেছি যে তিনি তার প্রধান দায়িত্ব যেটা অতি অল্প সময়ের মধ্যে তিনি সব কিছু গুছিয়ে নিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করবেন এবং সেখানে তিনি একটা নির্বাচনের ব্যবস্থা করবেন এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে আমরা যদি একটা সরকার গঠন করতে পারি, তাহলে আমরা জনগণের কাছে যে প্রতিজ্ঞা করেছি 31 দফা, যার মধ্যে দেশটাকে সুন্দর একটা দেশ তৈরি করবার কথা বলা আছে, সেই 31 দফাকে আমরা বাস্তবায়িত করতে পারি। সৌদি আরবে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল দেশটিতে ঈদ উল ফিতর উদযাপিত হবে। গতকাল দেশটির চাঁদ দেখা কমিটির বৈঠক শেষে এই ঘোষণা দেয়া হয়। সৌদি আরবের সাথে মিল রেখে বিশ্বের বিভিন্ন দেশে ঈদ উদযাপিত হবে। তবে বাংলাদেশে একদিন পর অর্থাৎ সোমবার ঈদ উল ফিতর উদযাপনের কথা রয়েছে। জাতীয় ঈদগাহ ময়দানের প্রধান ঈদ জামাত আয়োজনের সব প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ শাহজাহান মিয়া। গতকাল জাতীয় ঈদগাহ ময়দান পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান তিনি। শাহজাহান মিয়া বলেন, জাতীয় ঈদগাহে একসাথে প্রায় 35,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। সেখানে নামাজ আদায় করবেন প্রেসিডেন্ট, উপদেষ্টা পরিষদের সদস্য এবং কূটনীতিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। আমাদের এই ঈদগাহে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করতে পারবেন, সেরকম প্রস্তুতি আমাদের আছে। ভিভিআইপি গ্যালারিতে 250 জনের মতো নামাজ আদায় করতে পারবেন। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ, র্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন থাকবে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী বৃষ্টির কোনো সম্ভাবনা নেই এবছর। তারপরও যদি হয় সেক্ষেত্রে আমরা বাইতুল মোকাররমে জাতীয় মসজিদে সেখানে সকাল 9টায় আমরা ব্যবস্থা রেখেছি। ঈদ ঘিরে অপতৎপরতা রুখে দিতে ডিবি পুলিশ প্রস্তুত রয়েছে। বাস, ট্রেন এবং লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেজন্য আগের যে কোনো সময়ের চেয়ে নজরদারি বাড়ানো হয়েছে, এমনটাই জানিয়েছে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার রেজাউল করিম মল্লিক।
গতকাল ঈদুল ফিতর উপলক্ষে ডিএমপির মিডিয়া সেন্টারে নিরাপত্তা সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এই কথা বলেন। কমিশনার বলেন, ঈদ ঘিরে রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের 667টি টহল টিম এবং 71টি চেকপোস্ট বসানো হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান, বিপণী বিতান, রেল স্টেশন, বাস ও লঞ্চ টার্মিনালে কেউ যাতে নাশকতা করতে না পারে সেই জন্য ডিবির গোয়েন্দা নজরদারি পূর্বের যে কোনো সময়ের চেয়ে বৃদ্ধি করা হয়েছে। সাইবার স্পেস ব্যবহার করে আসন্ন ঈদ উপলক্ষে যে কোনো অপপ্রচার রোধে ডিবি তৎপর রয়েছে। ঢাকা মহানগরীকে নিশ্চিদ্র নিরাপত্তা দিতে ডিবি সবসময় প্রস্তুত রয়েছে। এখন পর্যন্ত ডিবির অল আউট অ্যাকশনে উল্লেখযোগ্য সংখ্যক ছিনতাইকারী, ডাকাত, চাঁদাবাজ ও বিভিন্ন অভ্যাসগত অপরাধীদের গ্রেপ্তার করা হয়েছে। শেষ মুহূর্তের কেনাকাটা নিয়ে নগরবাসীদের ব্যস্ত সময় কাটছে। তবে আগে ভাগে ঈদের ছুটি হয় রাজধানীর বিপণী বিতানগুলোতে তুলনামূলক ক্রেতাদের উপস্থিতি কম। এদিকে দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ক্রেতা বিক্রেতাদের মাঝে। মল্লুর এনামের রিপোর্ট। নতুন জামা, জুতো ও পছন্দের পণ্য ঈদের আনন্দকে বাড়িয়ে তোলে কয়েক গুণ। তাই যে যার সামর্থ্য অনুযায়ী শেষ মুহূর্তে ঈদের কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন। পণ্যের দাম মোটামুটি ছিল, মানে অনেক বেশি যে এক্সপেন্সিভ তা না, রিজনেবল প্রাইসের মধ্যেই পেয়েছি আলহামদুলিল্লাহ। প্রায় সব কেনাকাটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে এবং এখানে পুলিশ প্লাজায় এসেছি। এখানকার শৃঙ্খলা মাশাআল্লাহ খুব ভালো। পুলিশ প্লাজাতে সবসময় পছন্দের জিনিস পাওয়া যায় অ্যান্ড দেখা যায় যে আমাদের বাসার কাছে হওয়াতেও এখানে টুকটাক থেকে শুরু করে সব কিনতেই আসা হয়। এই মার্কেটে নিরাপত্তা আছে, গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা আছে, ডিসিপ্লিন আছে এবং মানুষ এখানে এসে এক জায়গায় সব কিছু পাওয়া যায়। আগেভাগে ঈদের ছুটি হয়, ক্রেতাদের সমাগম কিছুটা কম। তবে রোজার মাঝামাঝিতে আশানুরূপ বেচাকেনা করেছে বলে জানান ব্যবসায়ীরা। যতটুকু খারাপ মনে হয়েছে ততটুকু খারাপ হয় না, ভালোই হয়েছে। আশেপাশে যারা আসতেছে এখন হচ্ছে শেষ সময়, তারাই আমাদের কাছে আসতেছে, তারাই প্রোডাক্ট নেওয়ার জন্য বেশি আর কি ক্রয় করতেছে। গতবার থেকে এবার আমাদের পুলিশ প্লাজা, বিশেষ করে পুলিশ প্লাজা নিরাপত্তা এবং অন্যান্য যেই আমাদের যে প্রাসঙ্গিক আমাদের কিছু লাকি কুপন, স্কেচ কুপন উপহার ছিল, বিভিন্ন রকমের আমাদের নিরাপত্তার দিক থেকে অন্যান্য সুযোগ সুবিধা থাকাতে আমাদের পুলিশ প্লাজা মার্কেটে কাস্টমার সমাগমও ভালো ছিল। নির্বিঘ্নে একসঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেবে সব শ্রেণী পেশার মানুষ, এমনটাই প্রত্যাশা সবার। মন্ডলের নাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। খুলনায় সন্ত্রাসীদের আড্ডাখানায় পুলিশ নৌবাহিনীর সদস্যরা যৌথ অভিযান চালিয়েছে। মধ্যরাতে নগরের আরামবাগ এলাকার একটি বাড়ি ঘেরাও করে এই অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্ত্রাসীরা যৌথ বাহিনীকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। যৌথ বাহিনীও গুলি করে। এই ঘটনায় 2 পুলিশ সদস্য সহ বেশ কয়েকজন আহত হয়েছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। ঘটনাস্থল থেকে পুলিশ 11 জনকে আটক করেছে। এ সময় 5-6টি পিস্তল ও বিপুল সংখ্যক গুলি জব্দ করা হয়েছে। খুলনা মেট্রোপলিটন পুলিশের সোনাডাঙ্গা জোনের সহকারী কমিশনার আজম খান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। সংস্কারের নামে কালক্ষেপণ না করে অবিলম্বে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ডক্টর এম এ কাইয়ুম। ঢাকা 11 আসনের মানুষদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময়কালে তিনি এ কথা বলেন। এ সময় তিনি চাঁদাবাজদের প্রতিহত করার আহ্বান জানান। আরও জানাচ্ছেন শেখ সোহাগ। বছর পর একটা খুনি, সন্ত্রাসী, স্বৈরাচার মুক্ত পরিবেশে ঈদুল ফিতরের উদযাপন করতে আমরা যাচ্ছি। ঢাকা 11 আসনের জনসাধারণকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ডক্টর এম এ কাইয়ুম। সারা বাংলাদেশের জনগণকে যারা আজকে মুক্ত স্বাধীনভাবে কথা বলার পরিবেশ পেয়েছে, সকলকে আমি ঈদের শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই।
এ সময় তিনি বলেন, অসহায় দরিদ্র মানুষের সেবার মাধ্যমে তিনি জনগণের সেবক হতে চান। আমরা এই রমজান মাসে যারা আহত নিহত হয়েছে এই 5ই আগস্টের আন্দোলনে, তাদের পরিবারকে আমরা আর্থিক সহযোগিতা করেছি, খাদ্য সামগ্রী দিয়েছি, ঈদ সামগ্রী দিয়েছি এবং আমার এলাকার নির্বাচনী এলাকার মধ্যে বিএনপি এবং সকল অঙ্গ সংগঠন সম্মিলিতভাবে আমরা আমাদের তারেক রহমান সাহেবের যে নির্দেশনা ছিল যে কর্মীদের নিয়ে ইফতার না, ইফতার হবে গণমানুষকে নিয়ে। ঢাকা 11 আসনের সার্বিক উন্নয়নের কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন তিনি। সাধারণ মানুষকে আমরা ঈদ সামগ্রী ব্যাপকভাবে বিতরণ করেছি। আজকেও আমাদের সম্মানিত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম সাহেবের আলমগীর সাহেবকে নিয়ে আমরা আমাদের বেড়াইদি ইউনিয়ন ওয়ার্ডে আমরা ঈদ সামগ্রী বিতরণ করব এবং সেখানেও আমরা গণমানুষের জন্য ইফতারের আয়োজন করেছি। দলের নাম ব্যবহার করে কেউ অপকর্মে লিপ্ত থাকলে তাকে আইনের আওতায় আনা হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এই সন্ত্রাসী একটা গ্রুপ, তাদের সাথে প্রশাসনের লোকের পূর্ব পরিচিত, তারা সম্মিলিতভাবে এই কাজটা করতেছে, কিন্তু আমরা সেটা বাধা দিয়েও অনেক জায়গায় পারছি না, কারণ যেহেতু প্রশাসনের লোকজনও এখানে জড়িত, সন্ত্রাসীরা জড়িত। তো এই জায়গাটা, এই দোষটা আসে বিএনপির উপর। আসলে তো আমরা ক্ষমতা নাই, এটা আমাদের উপর দোষ আসার কোনো কারণে, আমাদের লোকও জড়িত না। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। স্বামীর ভিটেমাটি হারিয়ে অসহায় শাহিদার দিন কাটছে প্রশাসনের দুয়ারে দুয়ারে। 5ই আগস্ট পরবর্তী সময় আইনশৃঙ্খলা বাহিনীর স্থবিরতার সুযোগে একটি মহল তাকে বাড়ি থেকে বের করে দিয়েছে বলে দাবি স্বামীহারা এই নারীর। যদিও ভিন্ন কথা বলছে অভিযুক্তরা। শাহরিয়ার মাসুমকে সঙ্গে নিয়ে শেখ মিন্টু রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। রাজধানীর মিরপুরের পল্লবীতে স্বামীহারা শাহিদা নার্গিসের দিন কাটছে নিদারুণ কষ্টে। চলতি বছরের 12ই জানুয়ারি তাকে বাড়ি থেকে জোরপূর্বক বের করে দেওয়া হয়। এ সময় তাকে মারধর সহ লুটপাট করা হয় ঘরের মূল্যবান সামগ্রী। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়ে থানায় অভিযোগ দায়ের করেন এই নারী। ভুক্তভোগী ও তার পরিবার জানায়, দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ নেতা জহির মাতব্বর তাদের বাড়িটি দখলের চেষ্টা করে আসছিলেন, এমনকি বিভিন্ন সময় হামলাও চালান। এসব ঘটনায় থানায় একাধিকবার অভিযোগ দায়ের করা হয়। শেষ পর্যন্ত গত 12ই জানুয়ারি তাদেরকে বাড়ি থেকে বের করে দেন জহিরের লোকজন। সে আমাকে সন্ত্রাস বাহিনী দিয়া সে আমাকে টেনে হেসড়ে, সে কি অবস্থা, টেনে হেসড়ে আমাকে নামিয়ে দেয় বাসা থেকে। ব্যাংক থেকে বাড়ি মর্গেজ দিয়ে ঋণ গ্রহণ করে ব্র্যাক ব্যাংক থেকে। তো আমার প্রশ্ন, জহিরুদ্দিন মাতব্বর সে এই বাড়ির দলিল কিভাবে পেল? আমরা যখন ব্যাংকে খবর নেই এবং ব্যাংকেও আমরা জিজ্ঞাসাবাদ করি যে আপনাদের দ্বারা কি আমার বাড়ির কোনো দলিল উনি হাতে পাইছে? ওনারা বলছে এটা কখনোই সম্ভব না, আপনার বাড়ি অলরেডি ঋণ খেলাপি হয়ে গেছে, মামলা চলতেছে, আপনার বাড়ি যে কোনো সময় নিলামে উঠতে পারে। এদিকে জহির মাতব্বরের ছেলের দাবি এই বাড়িটি তারা কিনেছেন এবং সকল বৈধ কাগজ রয়েছে। আমি তো ওনার হাজবেন্ডের কাছ থেকে বাড়িটা কিনছিলাম। আমি কিনছি বলতে আমার বাবা কিনছে 2019 সালে। সোলেমান সাহেব উনি আমাদের নামে এটা রেজিস্ট্রি করে দেয়। রেজিস্ট্রি করে দেওয়ার পর আমরা হাউজিং থেকে নামজারি করি, ভূমি অফিস থেকে নামজারি করি, তিতাসে নাম পরিবর্তন করি, ডেস্কোতে নাম পরিবর্তন করি, সিটি কর্পোরেশনে আমাদের নামে হোল্ডিং ট্যাক্স দিচ্ছি, অনলাইন খাজনা হয়েছে আমাদের নামে। আপনাদের চাইলে সব কিছু কাগজগুলো আমি দেখাতে পারবো এবং ইভেন দেখাইছিও সবগুলো। জহির মাতব্বরের ছেলের কথা অনুযায়ী বাড়িটি 2019 সালে তারা কিনেছেন, অথচ বাড়িটি 2011 সালে একটি বেসরকারি ব্যাংকে বন্ধক রেখে ঋণ নেওয়া হয়েছে। এমনকি বাড়িটি হস্তান্তরের অনুমতি বাতিল ও জালিয়াতি রোধে শাহিদা নার্গিসের আবেদনের প্রেক্ষিতে গৃহায়ণ কর্তৃপক্ষ প্রয়োজনীয় কাগজ নিয়ে শুনানির চিঠিও দেয়। এছাড়া বাড়িটি নিয়ে একটি মামলা চলমান রয়েছে। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। জানাবো সারা বাংলার খবর। মুন্সিগঞ্জে চালককে মারধর করে অটোরিকশা ছিনতাইকালে গণপিটুনিতে জহির নামে এক যুবক নিহত হয়েছেন।
এই ঘটনায় আহত আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ শাকিল আহমেদ জানান, ভোরে তন্তর এলাকায় স্থানীয় মহসিন মিয়ার অটোরিকশাতে যাত্রী বেশে 4 ব্যক্তি ওঠেন। মাঝপথে মারধর করে অটোরিকশাটি ছিনতাই করে নিয়ে যায় একজন। এ সময় অটোরিকশা চালকের চিৎকারে আশেপাশের লোকজন বাকি 3 জনকে ধরে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ গুরুতর আহত 3 অভিযুক্তকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে একজন মারা যায়। টাঙ্গাইলে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব বাসাইল এর উদ্যোগে বার্ষিক ইফতার ও দোয়া মাহফিল হয়েছে। বাসাইল উপজেলা পরিষদ হল রুমে এর আয়োজন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব জোবায়ের আহমেদ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক ডক্টর বদিউজ্জামান খান পিন্টু, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূর নবী আবু হায়াত খান নবু, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার আনিসুর রহমান, কবি নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর আলিম মিয়া সহ অনেকে। খুলনার ফুলতলায় দারুল কুরআন মডেল হিফজ মাদ্রাসার উদ্বোধন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও মুহতামিম মোহাম্মদ আসাদুল্লাহ আল গালিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খানজাহান আলী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কবির হোসেন। দোয়া পরিচালনা করেন গিলাতলা বায়তুল নূর জামে মসজিদের ইমাম ও খতিব হজরত মাওলানা আবুল বাশার জিহাদি। উপস্থিত ছিলেন গিলাতলা আহমদিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মোহাম্মদ বাশার হোসেন, গিলাতলা দক্ষিণ পাড়া বায়তুল নূর জামে মসজিদের সভাপতি মোহাম্মদ ইখলাস উদ্দিন সহ অনেকে। রূপগঞ্জে তারেক রহমানের নির্দেশনায় গরিব অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মাসাবো 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে ঈদ সামগ্রী বিতরণ করেন নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক নূর মোহাম্মদ। এ সময় উপস্থিত ছিলেন তারাবো পৌর যুব দলের সদস্য সচিব কাজী আহাদ, 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দল নেতা কাজী সুজন, হামিদুর রহমান হামিদ সহ 3 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সকল নেতাকর্মীরা। জুলাই বিপ্লবের শহীদদের রুহের মাগফিরাত ও আহত সৈনিকদের সুস্থতা কামনায় গাইবান্ধায় সুন্দরগঞ্জে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটোরিয়াম হলে ইফতার মাহফিলে অংশ নেন জুলাই গণ অভ্যুত্থানে আহত বীর যোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিগণ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন সহ অনেকেই। আল শাহাদাত জামান জিকর সঞ্চালনায় উক্ত ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন আহসানুল ইসলাম এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নাজমুল হাসান সোহাগ। আরও উপস্থিত ছিলেন আজিজুর রহমান, বাংলাদেশ জামায়াত ইসলামের উপজেলা আমির শহীদুল ইসলাম মঞ্জু, আবু সোলাইমান সহ অনেকেই। বাংলাদেশকে বিশ্বের দরবারে নতুনভাবে সুন্দরভাবে গড়ে তুলব ইনশাআল্লাহ। পাবনার ঈশ্বরদীতে জাপান প্রবাসীদের সহযোগিতায় প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার লক্ষ্মী কুন্ডাইয়ে ডাক্তার জাকির হোসেনের বাড়িতে এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। মানবিক উদ্যোগের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আফজাল হোসেন। এতে প্রায় 200 অসহায় প্রতিবন্ধীদের মাঝে 20 কেজি চাল, 1 কেজি ডাল, 1 কেজি লবণ, পাশাপাশি তেল, সেমাই ও চিনি বিতরণ করা হয়। বগুড়ার শিবগঞ্জ উপজেলার হরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমাজ কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আপেল মাহমুদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের কার্যনির্বাহী সদস্য হুমায়ুন, নূহ বাদশাহ, রাকিব হাসান, মহিদুল, রাশেদুল ইসলাম সহ অনেকে। নোয়াখালীতে বিএনপির দলীয় নেতাকর্মী ও এলাকাবাসীর সম্মানে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শনিবার সোনাইমুড়ি উপজেলার আবিরপাড়া বাজার ঈদগাহ ময়দানে প্রবাসী আব্দুল করিম মামুনের পরিচালনায় খোরশেদ আলম ভূঁইয়ার সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক
আনোয়ারুল হক কামাল, সদস্য সচিব দিদার হোসেন, যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন, প্রফেসর আব্দুল্লাহ আল মামুন, জহিরুল ইসলাম বাবুল, জাহাঙ্গীর আলম সাইমন হোসেন, লিটন মুন্সি সহ বিএনপির নেতৃবৃন্দরা। জামালপুরের ইসলামপুর উপজেলার চরপুটিমারি ইউনিয়ন যুবদল উত্তর শাখার উদ্যোগে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতরকে সামনে রেখে সমাজের ছিন্নমূলের মানুষ, হতদরিদ্র ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়। শনিবার বিকেলে উপজেলার চরপুটিমারি ইউনিয়নের আওতাধীন আড়াইমারি বাজার এলাকায় প্রায় শতাধিক দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। উক্ত ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে মোহাম্মদ শাহানুর রহমান পলাশের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক হামিদুর রহমান মলিন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামিদুল ইসলাম, মোহাম্মদ কুদ্দুস খান, সামিউল হক রাজু। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হকের পক্ষ থেকে ইফতার বিতরণ করা হয়েছে। রাজধানীর মিরপুরের পল্লবীতে এই ইফতার বিতরণ করা হয়। 91 নং বিএনপির আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইফতার বিতরণ করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। 91 নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজুর রহমান মামুনের সার্বিক সহযোগিতায় এই আয়োজনে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক এহসানুল এলাহি বাবুল, সাংগঠনিক সম্পাদক নাইম সহ অন্যান্যরা। বাংলা কানেক্ট অ্যাসোসিয়েশন লন্ডনের উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দোয়া মাহফিল ও ইফতার বিতরণ করা হয়েছে। রাজধানী মিরপুর 11 নম্বর কবরস্থান এলাকায় এসব ইফতার বিতরণ করা হয়। এ সময় 100 অসহায় দুস্থ মানুষ ও পথচারীকে বিতরণ করা হয় ইফতার সামগ্রী। রুমেল, বজলুল, সোলেমান, লিটন ও সাদ্দাম হোসেন মুন্নার আর্থিক সহযোগিতায় ইফতার বিতরণ করা হয়। শেষ করব এশিয়া নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। 4 দিনের সফর শেষে চীন থেকে দেশে ফিরেছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। বেশ কিছু গুরুত্বপূর্ণ চুক্তি ও সমঝোতা স্মারক সই। নির্বাচনের ব্যবস্থা করাই সরকারের প্রধান চ্যালেঞ্জ হওয়া উচিত, মন্তব্য ফখরুলের। অধিকার আদায়ে রাজপথে নামার হুঁশিয়ারি। ঈদ জামায়াতের জন্য প্রস্তুত জাতীয় ঈদগাহ ময়দান। রাজধানীর নিরাপত্তায় কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। এবং খুলনায় মধ্যরাতে যৌথ বাহিনীর সাথে সন্ত্রাসীদের গুলি বিনিময়, আহত বেশ কয়েকজন, আটক 11। এশিয়ান নিউজ এ পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে।